আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফাইজ ইনসাইটস। সো আজকে আমরা এডুকেশনাল একটা অ্যানালাইসিস করব আমাদের এই ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা ইস্টার্ন ব্যাংক পিএলসি, যেটা ইবিএল, এটা নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমরা ভিডিওতে ডিটেলসে যাওয়ার আগে সেটা হচ্ছে যে আমরা আসলে ইনভেস্ট করি খুব শর্ট টার্ম থিঙ্ক করে, বিকজ মার্কেটটা আসলে আমাদেরভাবে সাপোর্ট করে না দেখে আসলে সবাই এখন লং টার্ম থেকে শর্ট টার্মের প্রতি বেশি ফোকাস করে। কিন্তু যারা আসলে স্টাডি করে ব্যবসা করে, যারা ফান্ড ম্যানেজার আছে, তারা বললাম এটা করে না। হ্যাঁ, তারা অবশ্যই ট্রেডিং করে, তাদের একটা টোটাল পোর্টফোলিওর একটা সার্টেন অ্যামাউন্ট অফ পোর্শন তারা মানে ডে ট্রেডিংয়ের জন্য আপনার তারা অ্যালোকেশন করে রাখে। কিন্তু ম্যাক্সিমাম তাদের অ্যালোকেশন থাকে ইদার তাদের ট্রেজারি বন্ডে থাকে অথবা এফডিআরে থাকে, দেন কিছু টাকা তাদের যেসব ভালো শেয়ার, যেগুলো ভালো ডিভিডেন্ড দেয়, সেগুলোতে থাকে। কিন্তু আমরা ঠিক করি তার উল্টাটা করি, আমরা হচ্ছে শুধু ক্যাপিটাল গেনের জন্যই আমরা মার্কেটে দৌড়াতে থাকি, কিন্তু এন্ড অফ দ্য ডে হয়তো 2-3টা আইটেমে প্রফিট করি, কিন্তু দেখা যায় যে আবার 1-2টা আইটেমে এমন লস করি যে যা প্রফিট করছে সবই চলে যায়। কিন্তু এই টোটাল যে 5টা ট্রেড করলাম, আমরা 5টা ট্রেডের জন্য 5বার বাই 5বার সেল, 10টা ট্রেড করলাম, আমরা হাউসে যে কমিশনটা দিচ্ছি সেটা বলে আমরা হিসাব করি না। সো আলটিমেটলি শুধু আমাদের লসটা বললাম শুধু শেয়ারের যেটা ক্যাপিটাল লস সেটা না, আমরা বললাম আমাদের কমিশন লসও হচ্ছে। সো এটা আমরা জিনিসটাকে ওভারলুক করি। সো আমাদের ইবিএলের যেটা হচ্ছে 2025 সালে তারা 901 কোটি টাকা প্রফিট করেছে, এটা হিউজ একটা তাদের একটা প্রফিট লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে। আর ইপিএস ছিল হচ্ছে 5 টাকা 65 পয়সা, আর ডিভিডেন্ড দিয়েছিল তারা 25% ক্যাশ, 3% স্টক। এবং এটা অলরেডি গত মাসে সেটা তাদের এজিএমও হয়ে গিয়েছে, এবং তারা স্টক এবং ক্যাশ দুটিই দিয়ে দিয়েছে। কারণ খুবই ভালো ব্যাংক, তারা ক্যাশ খুবই দ্রুত তারা ডিসবার্সমেন্ট করে ফেলে, তারা একদমই ওয়েট করে না। যেমন তাদের সম্ভবত গত মাসের 11 তারিখে তাদের এজিএম ছিল, এবং আমি পার্সোনালি ওই দিনকাই 11 তারিখ বা 12 তারিখে আমি তাদের ক্যাশ ডিভিডেন্ডটা পেয়ে গিয়েছি। তার মানে বলতে গেলে 1 থেকে 2 দিনের মধ্যেই তারা তাদের ক্যাশ ডিভিডেন্ডটা দিয়ে দিয়েছে। এতেই বোঝা যায় যে তাদের ব্যাংকের অবস্থা কতখানি স্ট্রং। আচ্ছা, যে জিনিসটা হচ্ছে যে আমরা এখন কেন আমরা আজকে এটা নিয়ে একটা অ্যানালাইসিস করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমরা একটা পেড আপ ক্যাপিটালের একটা ইস্যু আছে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে, এটা একটা ডিরেক্টিভ দিয়েছে যে 31শে ডিসেম্বর 2026 পর থেকে এইটাকে ফলো করতে হবে। সো আসেন, সেটা হচ্ছে পেড আপ ক্যাপিটাল এখন টোটাল পেড আপ ক্যাপিটাল বলেছে 2000 কোটি টাকা, কিন্তু যেহেতু ইবিএল এবার 3% স্টক দিয়েছে, সো সেটার পরে তাদের পেড আপ ক্যাপিটাল হয়েছে হচ্ছে 1643 কোটি টাকা অ্যারাউন্ড। এখন এখনও তারা 356 কোটি টাকার মতো তারা পিছায় আছে। এখন এটার মানে এই না যে তাদেরকে রাইট শেয়ার দিতেই হবে। তারা এমনও হতে পারে সামনের বছর যদি আপনি 2000 কোটি টাকার নিচে পেড আপ ক্যাপিটাল হয়ে থাকে, আপনার স্টক জাস্ট নর্মাল স্টক দিয়ে আপনারা জাস্ট ক্যাশ দিবেন না। কারণ নিয়মটা হচ্ছে 2000 কোটি টাকার উপর যে কোনো ব্যাংক থাকে, নিচে যদি কোনো ব্যাংক থাকে, তাহলে তারা শুধু স্টক দিতে পারবে, ক্যাশ দিতে পারবে না। এখন যদি ইবিএল মনে করে যে না, আমরা নতুন করে কোনো শেয়ার আমরা ইস্যু করবো না, আমরা স্টকে দিব, আমরা একটা বছর আমরা করবো না, ক্যাশ দিব না, সেটা পসিবল। কিন্তু আমরা হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যে তারা তাদের এই 2000 কোটি টাকা তারা মিট করার চেষ্টা করবে। যদি করে, সেটা হচ্ছে তাদের 356 কোটি টাকার রাইট একটা তাদের পেটাকে বাড়াতে হবে। সো এখন যদি বাড়াতে হয়, তাহলে আমাদের কি করতে হবে দেখেন, আমরা যদি নেক্সট পেজটায় যাই। সো সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ব্যাংকের থ্রেশহোল্ড 2000 কোটি টাকা, টাইম হচ্ছে 31শে ডিসেম্বর 2026, আর নিয়ম করে দিয়েছে তারা ম্যাক্সিমাম 50% আপনি ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবেন যদি 2000 কোটি টাকার উপরে আপনার পেড আপ ক্যাপিটাল হয়ে থাকে। এখন যেটা হচ্ছে যে আপনার এই নিয়মটা কার্যকর হবে হচ্ছে 2026 শেষ থেকে। তার মানে কি নেক্সট যে ডিভিডেন্ডটা, সেই ডিভিডেন্ড থেকেই এই রুলটা অ্যাপ্লিকেবল, যদি না আমাদের বাংলাদেশ ব্যাংক আবার নতুন করে কোনো ডিরেক্টিভ দেয়। তাহলে ইবিএল কি এই ক্যাপিটালটা পেড আপ ক্যাপিটাল কি বাড়াবে নাকি বাড়াবে না, এটা সম্পূর্ণ ইবিএলের ম্যানেজমেন্টের নিজস্ব, তাদের নিজস্ব ম্যাটার। তারা কি এটা এক্সটেন্ড পেড আপ ক্যাপিটালকে ইনক্রিজ করে 2000 কোটি টাকা করবে কি না, যদি করে তাহলে তারা দে আর এলিজিবল ফর গিভিং দ্য ক্যাশ ডিভিডেন্ড অ্যান্ড অলসো দ্য স্টক ডিভিডেন্ড। এখন আসেন আমরা দেখি ইবিএলের 2025 সালে টোটাল ওদের পজিশনটা কী ছিল।
EBL 2025 সালে ওদের 901 কোটি টাকার প্রফিট ছিল, এর মধ্যে ওদের কনসলিডেটেড প্রফিট ছিল 834 কোটি টাকা, আর ওনাদের ইপিএস ছিল হচ্ছে 5 টাকা 65 পয়সা, আর ন্যাফ ছিল 31 টাকা 86 পয়সা। এখন তাদের যদি ব্যালেন্স শিটটা আপনি দেখেন, গ্রোথ, ওদের ডিপোজিট বেড়েছে 55,645 কোটি টাকা, লোন অ্যান্ড অ্যাডভান্স আছে তাদের 47,000 কোটি টাকা অ্যারাউন্ড, আর ইনভেস্টমেন্ট পোর্টফোলিও হচ্ছে 21,147 কোটি টাকা। এনপিএল রেশিও ভেরি লো, যেটা এখন মার্কেটের খুবই মানে একটা ইম্পর্ট্যান্ট একটা বার্নিং ইস্যু, যে কোন ব্যাংকের এনপিএল রেশিও যত বেশি তত রিস্কি। সো সেখানে ইবিএল হচ্ছে টপ 3টা ব্যাংকের মধ্যে একটা যাদের এনপিএল রেশিও খুবই কম, হুইচ ইজ 2.24%, খুবই কম। আর তাদের সিআরআর হচ্ছে 15.49%। সো এটা তাদের ভালো। কস্ট অফ ইনকাম রেশিও তাদের 40% অ্যান্ড আরওই হচ্ছে 19.13%। এখন চলেন আমরা যদি দেখি যে তাদের পেড আপ ক্যাপিটাল যে 2000 কোটি টাকা করতে তাদের ছিল হচ্ছে 2025 সালে ডিভিডেন্ড দেওয়ার আগে 1595 কোটি টাকা। যেহেতু তারা 3% স্টক ডিভিডেন্ড দিয়েছে, সেটার পরে তাদের পেড আপ ক্যাপিটাল হচ্ছে 1643 কোটি টাকা। তাহলে এখনও 356 কোটি টাকা তাদের গ্যাপ আছে। এখন তারা এই গ্যাপটা খুব ইজিলি তারা ফুলফিল করতে পারে। কিভাবে? রাইট শেয়ার ইস্যু করে দিতে পারে, যেমন ইউসিবিএল তারা রাইট শেয়ার ইস্যু করেছে। সো সে একইভাবে ইবিএলও পারে তাদের রাইট শেয়ার ইস্যু করতে। রাইট শেয়ার ইস্যু করতে হলে প্রতিটা, যদি আপনার 100টা শেয়ার থাকে 21.7 এই রেশিও হিসাবে আপনাকে রাইট শেয়ার দিতে হবে, তাহলে আপনি আপনার পেড আপ ক্যাপিটালটা 2000 কোটি টাকার উপরে চলে যাবে। সো এখন যেমন যদি আমি আর একটু মানে ভেঙে বলি, যে যেমন আপনার যদি 100টা শেয়ার থাকে, এর মানে এটার বিপরীতে আপনাকে আরও 21 থেকে 22টা রাইট শেয়ার আসতে পারে, এবং এটার জন্য আপনাকে হয়তো প্রিমিয়াম দিতে হবে। তো ওটা আমরা এখন নেক্সট স্লাইডে যাই আমরা। রাইট শেয়ার। সো সেটা হচ্ছে যে রাইট শেয়ারটা কি আপনার হচ্ছে যদি 10 টাকা করে দিয়ে থাকে তারা, এখন এটা ডিপেন্ড করবে কোম্পানির উপরে, ইবিএল-এর উপরে, তারা কি এখন প্রিমিয়াম কি জাস্ট মানে ফেস ভ্যালুতেই দিবে নাকি আরও বেশি দিবে। এখন টোটালি ডিপেন্ড করতেছে এটা তাদের উপরে, যে তারা এটা কী করবে। যে যদি তারা মানে 100টা শেয়ারে যদি তারা মানে ফেস ভ্যালুতে হিসাব করে যদি ধরি আমরা, তাহলে আমাদের 21 থেকে 22টা শেয়ার আমাদের রাইট শেয়ার লাগবে। 10 টাকা করে যদি হয় ফেস ভ্যালু, তাহলে ওইভাবে করে আপনি ইন্টু করে আপনাকে বুঝতে হবে আপনি কত টাকা আপনাকে পে করতে হবে ওই এক্সিস্টিং ওই কয়টা শেয়ার পাওয়ার জন্য। এখন চলেন আমরা নেক্সট স্লাইডে যাই। এখন ইবিএল-এর মানে মোস্ট ইনকামটা কোথা থেকে এসেছে সেটা যদি আমরা দেখি, ওদের ইনভেস্টমেন্ট ইনকাম এসেছে 46%, ওদের নেট ইন্টারেস্ট ইনকাম এসেছে 31%, আর কমিশন ইনকাম এসেছে 21%। সো সবচেয়ে বড় ওদের যেটা হচ্ছে সোর্স ছিল ইনভেস্টমেন্ট ইনকাম, এবং এটা তার প্রফিট গ্রোথ করতে অনেক বড় একটা ভূমিকা রেখেছে, এবং এটা খুবই সাস্টেনেবিলিটি মানে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা হচ্ছে তারা খুব ধারাবাহিকভাবে তারা প্রফিট করছে। এটা তারা এমন না যে আজকে এই প্রথম তারা প্রফিট করছে, তারা খুব গ্র্যাজুয়ালি তাদের মানে ব্যাংকিং তাদের ওয়ান অফ দ্য টপ ব্যাংক, তারা সুন্দরভাবে তারা তাদের প্রতিটা ইনভেস্টমেন্ট খুবই তারা বুঝে এবং মানে ভালোভাবে করে। সো এই জন্যই তারা আজকে বাংলাদেশের টপ 3টা ব্যাংকের মধ্যে একটা। এখন যদি আমরা ইবিএল-এর মার্কেট প্রাইস হচ্ছে এখন 24 টাকা 50 পয়সা। এখন এটার ন্যাভ হচ্ছে 31 টাকা প্লাস। তো ন্যাভের থেকে বেশি প্রাইসে নেট অ্যাসেট ভ্যালু যেটা, সেটার থেকে বেশি প্রাইসে শেয়ারের দাম থাকা মানে উঠতেই পারে, এবং ওঠাটাই খুবই নর্মাল। যদি আমরা একটু এক্সাম্পল দিই, যেমন সিটি ব্যাংকের ন্যাভ অ্যারাউন্ড 41 প্লাস, তার প্রাইস চলতেছে 30 টাকা। আপনারা যদি হয়তো আমরা অনেকেই এজিএম কি বা এজিএমের বোর্ড মিটিং কি, এটা আমরা তো ইন্টারেস্টেড না, বিকজ আমরা গিয়ে কখনো ডিভিডেন্ড খাই না। আমরা শুধু ক্যাপিটাল গেনটা কখন হবে আমাদের, আমরা শুধু কোন শেয়ার কিনবো, শর্ট টার্মে কোনটা গেন হবে, আমরা ওগুলোর পিছনে ঘুরি। কিন্তু কেউ কখনো আমরা অ্যানুয়াল রিপোর্টটাও পড়ি না, এবং আমরা অ্যানুয়াল রিপোর্ট এখন তো জেনারেল মিটিং তো অনলাইনেই হয়, লিঙ্কও দিয়ে দেয়। সো আপনারা চাইলেই ঢুকে আপনারা শুনতে পারবেন যে কী বলছে আপনার ব্যাংক। যেমন সিটি ব্যাংকের এমডি বলে খুব ক্লিয়ারলি বলেছে যে আমরা আশা করছিলাম যে আমাদের প্রাইস আরও ভালো হবে, মানে সে আশা করছে যে ভবিষ্যতে তার যে ন্যাভ যে 41 টাকা সেটার উপরে তার প্রাইস যাওয়া উচিত। তো সেম অ্যাজ ইবিএল ওয়ান অফ দ্য টপ ব্যাংক, সো ওর যদি ন্যাভ হয়ে থাকে 31 টাকা, তার প্রাইসও
আমরা আশা করতে পারি 31 টাকার উপরে যাওয়া উচিত। তার কারণ হচ্ছে যে এত ভালো একটা ব্যাংক, যে মানে তার ডিভিডেন্ড পে আউট রেশিও এত ভালো, তো সেই হিসাবে এই ব্যাংক এখন আন্ডার ভ্যালুড। এখন মার্কেটের আসলে ক্যাপিটাল মার্কেটের একদিনে কখনো আপনি বলতে পারবেন না এই শেয়ারটা বাড়বে বা কমবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সো আপনাকে ওইভাবে করে আগাতে হবে। সো আমরা যদি এখন দেখি ওর ডিভিডেন্ড যেটা হচ্ছে, ওর প্রাইস হচ্ছে 24 টাকা 50 পয়সা, আর পি হচ্ছে অনলি 4 টাকা 40 থেকে 4.5 টাকা। মানে কত মানে লো পি, মানে চিন্তাই করা যায় না। সো যদি আমরা এটাকে মানে ডিভিডেন্ড অ্যাডজাস্টেড বেসিস করি, আমরা শেয়ারটি বুক ভ্যালুর নিচে ট্রেড করতেছে। সো ডিভিডেন্ডের ইল্ড প্রায় 10% হিস্ট্রিক্যালি। তবে ফিউচারে যদি তারা রাইট শেয়ার ইস্যু করে, এটা তারা কতটুকু কন্টিনিউ করতে পারবে এটা তখন ডিপেন্ড করবে তাদের ইনকামের উপরও। এবং তাদের তো ইনকাম তো শুধু নট অনলি, মানে এটা তো আসলে কোনো ফিক্স না। বিজনেস করলে তাদের প্রফিট বাড়বে, বিজনেস একটু খারাপ হলে সেটার প্রফিট মার্জিন কমবে। সো সেটার উপর ডিপেন্ড করেই হচ্ছে ডিভিডেন্ড পে আউটটা করা হয়। সো লো ভ্যালুয়েশন এ আপনাকে অ্যাট্রাকটিভ মনে হতে পারে, কিন্তু রাইট ডাইরেকশন এবং ডিভিডেন্ড যদি আপনি বিবেচনা করেন, সেই হিসাবে প্রাইস আমার মতে অনেক কম এখন পর্যন্ত। ভবিষ্যতে কতটুকু প্রাইস আপ হবে বা কম হবে এটা আসলে আমরা বলতে পারবো না, কারণ এটা আমরা একটা অ্যানালাইসিস করতে পারি যে এটা কতটুকু যেতে পারে এটার উপরে, মানে আমাদের কাছে যে ডেটাটা আছে ডেটার উপরে আমরা বেস করে আমরা করতে পারি। যেমন দেখেন, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল যদি আমরা হিসাব করে দেখি, সেই হিসাবে 3টা সিনারিও আমরা আপনাদের বোঝাতে পারি। 3টা সিনারিও বলতে দেখেন, যদি আমরা কনজারভেটিভ হই, তা আবার যদি বেস কেস ধরি, অথবা অপটিমিস্টিক হই। অপটিমিস্টিক কোনটা? অপটিমিস্টিক আসলে আমার এখানে আমি করেছি খুবই মানে মিনিমাম একটা গ্রোথকে পার্সেন্টেজ হিসাব করে, খুব একটা বেশি না। আমি খুবই একটা নর্মাল একটা গ্রোথ হিসাব করেছি, 2%, 3% বা 4% যদি গ্রোথ হয় তাহলে কতটুকু হতে পারে এটার ভ্যালুয়েশন। সো আমরা যদি ভ্যালুয়েশনটা দেখি, মানে মার্কেটের প্রাইস চলতেছে এখন 24 টাকা 50 পয়সা। এখন যদি আমরা অপটিমিস্টিক হই, বাট অপটিমিস্টিকে আরও বেশি হওয়া উচিত, তার কারণ ওর যে কোম্পানির ন্যাভি 31 টাকা, তার অপটিমিস্টিক ভ্যালু অফকোর্স 32.5 টাকা হওয়া উচিত না, আরও বেশি হওয়া উচিত। কিন্তু যেহেতু ইবিএল তার প্রাইস খুব একটা বেশি মুভমেন্ট খুব একটা বেশি করে না, কিন্তু তারা ডিভিডেন্ড, স্টক এবং ক্যাশ খুব ভালো দেয়। যেমন তারা এবার ক্যাশটা অনেক দিয়েছে, 25% ক্যাশ ইজ এ হিউজ অ্যামাউন্ট, এবং তারা অনলি 3% স্টক দিয়েছে। সো এতেই বোঝা যায় যে কোম্পানি তাদের লিকুইডিটি কত ভালো, তাদের পজিশনটা। সো এই হিসাবে আমার হিসাবে মানে যদি আপনি যদি আগামী 2 থেকে 3 বছর তারা যদি যেভাবে প্রফিট করেছে এবার, এটা যদি তারা ধরে রাখতে পারে, এটার প্রাইস কোনোভাবেই 40 টাকার নিচে থাকা উচিত না। এবং এই 3 বছরে যে ডিভিডেন্ডটা আপনি পাবেন সেটা তো আপনি থাকছে এক্সট্রা। সো আমরা আসলে হিসাব করি অনলি ক্যাপিটাল গেন, কিন্তু আমরা যদি একটু লং টার্মে চিন্তা করি এবং আমরা যদি ডিভিডেন্ড নেওয়ার টেন্ডেন্সি আমাদের পোর্টফোলিওতে যদি আমরা না করি, তাহলে বললাম আমাদের ডিভিডেন্ড হচ্ছে আপনার কনফার্ম প্রফিট। তো আপনি কনফার্ম প্রফিটটা রেখে আপনি চেষ্টা করছেন ক্যাপিটাল গেনের পিছনে, যেটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি ডিভিডেন্ডটা যদি টেক করেন, তাহলে আপনি ডিভিডেন্ডটা আপনি স্ট্রেট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে আপনি কিসের জন্য আপনি ডিভিডেন্ডটা নেবেন না? এখন আমরা নেক্সট স্লাইডটা যাই, যে ব্যাংকের ভ্যালুয়েশন যদি আমরা চেক করি গর্ডনের পিবি মডেল হিসাব করে, সেটা ফর্মুলা দিয়ে আছে ফেয়ার ভ্যালু পিবি ROE মাইনাস জি ডিভাইড বাই KE মাইনাস জি। সো এখন যদি আমরা ROE যদি হয় 19% 2025-এর আমরা যদি সোলো রেজাল্ট থেকে যদি দেখি, আর ন্যাভ হচ্ছে 31 টাকা 86 পয়সা, মার্কেটের হচ্ছে প্রাইস হচ্ছে 24 টাকা 50 পয়সা। তাহলে আপনি দেখেন এদিকে যদি এটা ফেয়ার প্রাইস কত হওয়া উচিত, এটার ফেয়ার প্রাইস হওয়া দেখেন, যদি স্ট্রেস হয়, যদি ROE যদি 16% হয়ে থাকে, গ্রোথ যদি 3% হয়ে থাকে, তাহলে আমাদের ফেয়ার প্রাইসটা হবে 31.9। তার মানে কি, আমরা এখনও মার্কেট প্রাইস 24 টাকা 50, কিন্তু ফেয়ার প্রাইস হচ্ছে 31 টাকা 90 পয়সা। তার মানে এখন আমরা খুবই আন্ডার ভ্যালুড। আর যদি আমরা কনজারভেটিভভাবে চিন্তা করি, দেখেন যদি ROE যদি 19.13% যদি ওর ROE হয়, গ্রোথ যদি মাত্র 4% করে সে বাড়ে, তাহলে প্রাইস হওয়া উচিত 40 টাকা। আর যদি আমরা ROE ধরি যদি 19.13%, সেম অ্যাজ দ্য কনজারভেটিভ, কিন্তু গ্রোথ যদি ধরি আমরা 5%,
তাহলে এটা যদি ফেয়ার ভ্যালু হিসাবে 1.57x যদি আমরা করি তাহলে সেটার ফেয়ার প্রাইস হয়ে যাচ্ছে 50 টাকা। তো মার্কেট আমরা শুনছি ডিএসসি থেকে বলছে, আমাদের এসএসসি নতুন টিম আসছে, তারা খুবই ভালো একটা টিম, খুবই এডুকেটেড একটা টিম এসেছে, তারা চাচ্ছে মার্কেটটাকে ভালো করতে। এবং আমাদের যেটা হচ্ছে মেনলি দ্য গভর্নমেন্ট ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যাবাউট স্টক মার্কেট। আমাদের ফাইন্যান্স মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টার, মানে দে আর ভেরি ভোকাল যে মার্কেটটা ভালো করতে হবে। তাহলে শুধু আমরা সেই হিসাবটা যদি আমরা মাথায় নিই তাহলে মানে জাস্ট লো পেড আপ শেয়ার দিয়ে কি মার্কেটের ইন্ডেক্স 10,000 যেতে পারবে? অবশ্যই না। কিন্তু এর মানে এটা না আমি আপনাদের ডিসকারেজ করতেছি লো পেড আপের জন্য। অফকোর্স পোর্টফোলিওতে ব্যালেন্স থাকা অবশ্যই উচিত, কিন্তু মার্কেটকে ওই রেঞ্জে যেতে হলে অবশ্যই আপনার যেগুলো বিগ পেড আপ ক্যাপিটাল সেই সব শেয়ারগুলোকে প্রাইস বাড়তে হবে, কারণ এইগুলোর প্রাইস না বাড়লে আপনি ইন্ডেক্স কখনোই বাড়তে পারবেন না। আমরা 1 by 1 যেসব ভালো ভালো কোম্পানি আছে আমরা প্রত্যেকটারই অ্যানালাইসিস করে আমাদের ইউটিউব চ্যানেলেও দিব, ফেসবুক পেজেও দিব। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, ফেসবুকে ফলো দিবেন এবং ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম আরও আমি যেসব অ্যানালাইসিস ভালো ভালো কোম্পানি যেগুলো আছে সেগুলো নিয়ে করব। এবং শুধু আমার এই ভিডিও দ্বারা আপনারা প্রভাবিত হয়ে কোনো শেয়ার বাই সেল করবেন না, কেন এগুলো সম্পূর্ণ এডুকেশন পারপাসের জন্য আমার করা, এবং এগুলো হচ্ছে লং টার্মের জন্য। শর্ট টার্মের জন্য আপনি ভিডিও দেখে আপনি খুব একটা বেশি উপকৃত হবেন না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, নলেজ বললাম অনেক বড় একটা জিনিস। আপনি যদি ক্লিয়ার নলেজ থাকে, এই জিনিসটা আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না। আপনি সেই নলেজ দিয়ে আপনি অনেক পড়ে যেতে পারবেন। কিন্তু আপনি যদি এর কথা শুনে শেয়ার কিনেন, তার কথা শুনে শেয়ার কিনেন, কারোর প্রতি ডিপেন্ডেন্সি বেশি হয়ে গেলে একটা সার্টেন টাইম পরে আপনি দেখা যাবে একটা দুইটা আইটেমে প্রফিট করবেন ঠিকই, বাট আরেকটা আইটেমে লস করে যাবেন। তখন হবে কি, আপনি এই ব্যবসা সম্পর্কে আপনার সম্পূর্ণ একটা নেগেটিভ ধারণা হবে যে এই মার্কেটটা একটা ফালতু একটা মার্কেট, এই মার্কেট কোনো প্রফিট দিচ্ছে না। কিন্তু আসলে এই মার্কেট আসলে খারাপ না, মার্কেট জায়গায় ঠিকই আছে। আমরা হচ্ছে আমাদের মানে রেশনাল বিহেভিয়ার করতে পারি না, এই জন্যই আমরা লস করি। আমরা খুবই ইমপেশেন্ট, এই জন্য আমাদের এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা প্রফিট করতে পারি না। এবং এই জিনিসটাও অনেকে খেয়াল করে না। আমি যে কথাটা বললাম এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল, আপনি একটা বছর যেহেতু ব্যাংক থেকে শুরু করে প্রতিটা কোম্পানি ডিভিডেন্ড দেয়, তাহলে আমরা যেহেতু ব্যবসায়ী আমাদেরও উচিত একটা বছরের পুরো একটা বুকস টানা যে আমি একটা বছরে কত টাকা প্রফিট করলাম, কত টাকা লস করলাম, কত টাকা কমিশন দিলাম, এবং এন্ড অফ দ্য ডে আমার কত টাকা নেট থাকলো। আমরা কি কেউ হিসাবটা করি? কেউ করি না। আমরা শুধু আজকে যাচ্ছে রাতে শুনতেছি বা কালকে সকালে হাউসে যেয়ে একটা নিউজ শুনতেছি, কিনতেছি, শেষ। আমরা সেটা নিয়ে আর কোনো রকম নিজেদের মতো করে কোনো অ্যানালাইসিসও করি না। সো আশা করি সবাই একটু এখনকার মার্কেটে অনেকেই খুবই স্মার্ট, অনেক ইনভেস্টার আছে এখন, আগের থেকে অনেক ভালো। বাট আশা করি আপনারা আরও বেশি অ্যালার্ট থাকবেন, নিজেদের এত কষ্টের টাকা মানে এভাবে করে রিউমার শুনে কোনো শেয়ার বাইসেল করবেন না। নিজের বুদ্ধির মতো করে আপনারা ভালোভাবে ইনভেস্ট করবেন, এবং ডিভিডেন্ড সেটা অবশ্যই পোর্টফোলিওর একটা অংশ, ডিভিডেন্ড ইনকাম আপনারা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পোর্টফোলিওটা ব্যালেন্স থাকবে। সো ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।